তোমার মাথা ঠিক আছে নীলিমা? তুমি কি করতে চাইছো সেটা কি তুমি বুঝতে পারছো? এইটুকু মেয়ের সাথে তোমার ওই বোনের ছেলের বিয়ে দেবে? তুমি এটা জানো তোমার ওই বোনের ছেলেকে আমার কোনো কালেই পছন্দ ছিল না। আর আমার আয়েশার বয়স মাত্র 14 বছর, আর এখনই তুমি ওর বিয়ে দিতে চাইছো। আমার এত খারাপ দিন আসে নাই যে আমার মেয়েটাকে এত অল্প বয়সেই বিয়ে দেব। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের বিয়ে এখন আমি দিব না, আর ওই ছেলের সাথে তো কখনোই না। নিলয় রহমান। আচ্ছা, আসিফ বাবার সাথে তোমার কি শত্রুতা আমাকে বলবা প্লিজ? হাজারে একটা সোনার টুকরো ছেলে হচ্ছে আসিফ, আর দেখতেও কোনো হিরোর থেকে কম না। তাহলে তোমার সমস্যাটা কোথায়? নীলিমা রহমান বলল, সমস্যাটা কোথায় এটা তুমি খুব ভালো করেই জানো। মানুষের চেহারাটা সুন্দর হলে হয় না, চরিত্র জিনিসটা হলো আসল। আর তোমার ওই বোনের চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব না। ওই ছেলের ওপর ধর্ষণের আর ইপটিজিংয়ের মামলাও আছে। এছাড়া আয়েশা এখনও অনেক ছোট। তোমার নিজের মেয়ে না বলে তুমি ওর সাথে এমন করতে চাচ্ছ। আজ যদি ও তোমার নিজের মেয়ে হতো তাহলে কি পারতে ওর সাথে এমন করতে? নিজের বিবেককে একবার প্রশ্ন করো। নিজের সাথে যে কাজ করতে পারবে না, অন্যের সাথে সে কাজ করার কথা ভাবো কিভাবে তুমি? আসিফ বাবার নামে যে মামলাগুলো করেছে ওগুলো সব মিথ্যা। আমি জানি আসিফ এমন কাজ করতেই পারে না। ওর মতো ভালো ছেলে একটাও পাবে না তুমি। আর এত ভাবাভাবির কিছুই না। আপন হতো তাহলে এক কথা, কিন্তু ও আমার আপন মেয়ে না, বুঝলে? আর এ বিয়ে হবেই। মুখ বেঁকিয়ে বলল নীলিমা রহমান। আমি থাকতে আমি কিছুতেই হতে দেব না, মনে রেখো, বলে নিলয় রহমান ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তুমি থাকলে হতে দেবে না, কিন্তু তোমার অনুপস্থিতিতে এ বিয়ে কে আটকাবে? এ বিয়ে আমি দিয়েই ছাড়ব। এত বছর যে উদ্দেশ্য আমি এই অনাথ মেয়েকে আপন মেয়ের মতো রেখেছি, আমার সেই উদ্দেশ্য আমি সফল করেই ছাড়ব। আর তার জন্য আসিফের সাথে এই মেয়ের বিয়েটাকে আমাকে দিতেই হবে। আর দুদিন, তারপরই তো তুমি অফিসের কাজে বাইরে যাবা, আর সেই সুযোগেই আমি এই বিয়েটা দিয়ে দেব। আমাকে তখন কেউ আটকাতে পারবে না, না তো বিয়ে দিতে, আর না তো নিজের উদ্দেশ্য সফল করার থেকে, বলে হাসতে লাগলেন নীলিমা রহমান। তারপর তিনিও ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি ঘরে যেতেই বেলকনি থেকে বেরিয়ে ঘরে আসলো আয়েশা। ও এতক্ষণ বেলকনিতে ছিল, সেটা মা বাবা কেউ জানে না। মা বাবার কথা শুনে আয়েশার এখনও কিছুই বোধগম্য হচ্ছে না। তার বিয়ে, কিন্তু সে তো এখনও ছোট, আর তার ক্লাসের কারোরই এখনও বিয়ে হয়নি। এটা না হয় বাদই দিল, কিন্তু সে নাকি মা বাবার আপন মেয়ে না, সে নাকি এতিম। কিন্তু এইটা কিভাবে সম্ভব? সে তো ছোটবেলা থেকেই তাদের মা বাবা বলে চিনত। আচ্ছা, সে কি তাদের সন্তান না বলেই মা তার সাথে সবসময় এমন বাজে আচরণ করে? ভাইয়াকে তো মা অনেক আদর করে, অনেক ভালোবাসে। নিজ হাতে এখনও ভাইয়াকে খাইয়ে দেয়। ভাইয়া যা চায় তার সাথে সাথে পেয়ে যায়। আর তার সঙ্গে ঠিক বিপরীতটা হয়। ছোট আয়েশার মাথায় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। তাই সে আর কিছু না ভেবে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে সে তার পড়াশোনা করতে বসলো। কালকে তাদের ক্লাসে একটা মডেল টেস্ট হবে। স্যার বলেছে ওই টেস্টে যে খারাপ করবে তার অভিভাবককে যেতে হবে। আর আয়েশা যদি টেস্টে খারাপ করে, তার মাকে টিচার ডাকে। তখন তো আয়েশাকে মা অনেক মারবে। তাই আয়েশা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আসুন আয়েশার পরিচয়টা দিয়ে নেই। আয়েশা রহমান তার নাম। বয়স 14 বছর চলছে। সে এবছর 8ম শ্রেণীতে পড়াশোনা করছে। দেখতে আয়েশা কোনো হুড়পড়ির থেকে কম নয়। দুধে আলতা গায়ের রং, কোমরের নিচ পর্যন্ত লম্বা আর ঘন চুল। কিন্তু তার চুলের রং মোটেও কালো নয়। তার চুলের রং হচ্ছে হালকা বাদামি বর্ণের। তারপর আয়েশা নিজের পড়াশোনা শেষ করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। তখনই রুমে উপস্থিত হলো নিলয় রহমান। আয়েশা বাবাকে দেখে বেলকনি থেকে রুমে আসে আর জিজ্ঞেস করে, বাবা, তুমি এ সময় কিছু বলবা? আয়েশা, আম্মু, একটু কথা ছিল। বলো বাবা। আমার 2 দিন পর একটু দেশের বাইরে যাবার কথা ছিল, অফিসের কিছু কাজে, কিন্তু এখন আমাকে কালকেই যেতে হবে। কালকে 1 সপ্তাহের জন্য দেশের বাইরে চলে যাব, তো তাই তোমাকে বলতে আসলাম। আচ্ছা বাবা, সাবধানে থেকো। আর হ্যাঁ, আসার সময় কিন্তু আমার জন্য অনেক চকলেট নিয়ে আসতে হবে, নইলে আমি রাগ করব। নিলয় রহমান আয়েশার বাচ্চামিতে হেসে দিয়ে বলল, ঠিক আছে আম্মু, তোমার জন্য আমি আসার সময় অনেক চকলেট নিয়ে আসবো। এখন নিচে আসো, অনেক রাত হয়ে গেছে, খাবার তো খেতে হবে। চলো, বলে আয়েশা আর নিলয় রহমান খাবার খেতে নিচে চলে গেল। দেখতে দেখতে 2 দিন চলে গেল। বাবা যাওয়ার পর আয়েশার একটু মন খারাপ হলেও আজকে আয়েশার মন অনেক ভালো। কারণ গতকাল আয়েশাদের যে ক্লাস টেস্ট চলছিল, আজ তার রেজাল্ট দিয়েছে।
আর আয়েশা টপ করেছে, তাই খুশি মনে ফুরফুরে মেজাজে আয়েশা স্কুল থেকে বাসায় আসলো। গেটের কাছে এসে দেখলে গেট খোলা। আয়েশা একটু অবাক হলো, কারণ এই সময় তো বাসার গেট খোলা থাকার কথা নয়। এসব কিছুকে পাত্তা না দিয়ে আয়েশা বাসার ভেতরে আসলো। ড্রয়িং রুমে আসতেই দেখলো তার খালামণি, খালাতো বোন রিয়া আর খালাতো ভাই আসিফ বসে আছে। আসিফকে আয়েশা খুব একটা পছন্দ করে না। তার অবশ্য কারণও আছে। আসিফ আয়েশার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকে আর বারবার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। আয়েশা এত কিছু না বুঝলে এইটুকু বোঝে যে আসিফের মতলব খুব একটা ভালো না, তাই আয়েশা সব সময় আসিফকে এক প্রকার এড়িয়ে চলে। আয়েশা তার খালামণিকে দেখে বলল, আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম, আমি ভালোই আছি, তুমি কেমন আছো? খালামণি, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা রিয়া আপি কেমন আছে? আয়েশাম ভালোই আছে, আর কয়দিন যে ভালো থাকবো এটা জানি না, কথাটা বলল রিয়া আপু। আয়েশা বলল, কেন? কিছু না, এমনি। রিয়া আপু বলল। আমি আর কিছু না বলে উপরে আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হতে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে একেবারে গোসল করে বের হয়ে দেখি মা আমার ঘরে বিছানার উপর বসে আছে, হাতে একটা লাল রঙের জামদানি শাড়ি আর কিছু জুয়েলারি। মা সাধারণত আমার ঘরে আসেন না, আর এসব জিনিস নিয়েই বা কেন আসলো? তাই আয়েশা আমাকে জিজ্ঞেস করলো, মা তুমি আমার রুমে, কিছু কি বলবা? আর হাতে এসব জিনিস নিয়ে বসে আছো কেন? নিচে দেখলাম খালামণিরা এসেছে, কোনো অনুষ্ঠান আছে নাকি? আয়েশা বলল, আছে। এখন বেশি কিছু না বলে এদিকে আয়, আমি তোকে শাড়ি জুয়েলারি পরিয়ে একটু সাজিয়ে দেই, কিছুক্ষণের মধ্যেই কাজে চলে এসে পড়বে। নীলিমা রহমান বলল, মানে আমি এসব কেন পরবো, আর কাজই কেন আসবে? এত প্রশ্ন করবি না, শুধু এইটুকু শুনে রাখ, আজকে তোর আর আসিফের বিয়ে। এখন আর বেশি কথা না বলে এদিকে আয়, তোকে রেডি করানোর পর তো আমার আরও কাজ আছে, তাই না? আয়েশা দুদিন আগেই মা বাবার কথোপকথনের কথাগুলো ভুলে গিয়েছিল, কিন্তু হঠাৎ মার মুখে তার আর আসিফের বিয়ের কথা শুনে এটা আবারও তার মনে পড়ে গেল। তার মনে পড়ে গেল কথাগুলো, তার সাথে ওই আসিফ ভাইয়ার বিয়ে। কিন্তু সে তো এখনো ছোট, আর বাবা সে কি জানে এই ব্যাপারে? মা তুমি কি বলছো? আমার বিয়ে মানে? আর আসিফ ভাইয়ের সাথে? আর বাবা কি সব জানে? তোর বাবাকে আমি পরে বলবো সব, এখন আয় তাড়াতাড়ি। মা প্লিজ, মা আমি বিয়ে করব না। মা প্লিজ, তুমি কেন এমন করছো? আমি বিয়ে করব না। আর বাবা কই? আমি বাবার সাথে কথা বলবো। নীলিমা রহমান ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল তার গালে আর বলল, তোর বাবা কিছু করতে পারবে না, বুঝলি? আর একটা কথা বললে, এখন তো শুধু থাপ্পড় মেরেছি, এরপর আর কি কি আমি করতে পারি এটা তুই খুব ভালো করেই জানিস। এক প্রকার জোর করেই আয়েশাকে সাজিয়ে নিচে নিয়ে আসলো তিনি। তারপর তাকে সোফায় আসিফের পাশে বসিয়ে দিল। কাজী এসে পড়েছে। আয়েশা আসার পর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আয়েশা এখনও কান্না করছে। কি করবে সে? আজ যদি তার বাবা থাকতো তাহলে তিনি এমন কিছু হতে দিত না কখনোই। আসিফের দিকে লক্ষ্য করতেই আয়েশা দেখল আসিফ তার দিকে তাকিয়ে বিচ্ছিরিভাবে হাসছে। এটা হয়তো তার জয় আর আয়েশার পরাজয়ের হাসি। তারপর যথারীতি সকল নিয়ম মেনে আয়েশা আর আসিফের বিয়ে সম্পূর্ণ হলো। তারপর আয়েশার শাশুড়ি আর ননদ নিজেদের বাসায় চলে গেলেন, আর আসিফ আয়েশা কালকেই ওই বাসায় যাবে। রাতে খাবারের পর আসিফ আয়েশার রুমে চলে গেল, আর আয়েশাকে নীলিমা রহমান নিজের সাথে নিজের রুমে নিয়ে আসলো আর বলতে লাগলো, দেখ আয়েশা, তোর আর আসিফের বিয়েটা হয়ে গেছে, এখন ভালো এটাই হবে যে তুই এই বিয়েটা মেনে নিস। আর শোন, তোর রুমে আসিফ আছে, ঘরে যা, আর যাবার পর আসিফ যা বলবে তার সব কথাই তুই শুনবি। আমি যদি জানতে পারি আসিফের কথা তুই অমান্য করেছিস তাহলে আমি কি করতে পারি এটা তুই জানিস। এখন যা, তোর রুমে যা। আয়েশা কিছু না বলে নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, রুমের ভেতর তো আসিফ ভাই আছে, সে কি করে থাকবে আসিফ ভাইয়ের সাথে একই রুমে? এসব ভাবতে ভাবতে হঠাৎ রুমের ভিতর থেকে আসিফ দরজা খুলে বেরিয়ে আসলো। আসিফকে এভাবে বেরোতে দেখে আয়েশা একটু চমকে গেলেও সে নিজেকে সামলিয়ে নিল। আসিফ তাকে প্রশ্ন করল, তুমি রুমের বাইরে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি রুমের ভেতরে আসো। আয়েশা কিছু না বলে রুমের ভেতরে চলে আসলো। রুমে এসে আয়েশা রুমের এক কিনারে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। আসিফ গিয়ে বিছানার উপর বসলো আর আয়েশার উদ্দেশ্যে বলল, আজকে রাতে কি জানো তুমি? আয়েশা ডানে বামে মাথা নাড়িয়ে ইশারায় না বলল। আসিফ আবারও বলল,
আজ আমাদের বিয়ে হয়েছে, আর আজকে রাতে আমাদের বাসর রাত। আয়েশা কিছু না বলে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কী বা বলবে এ সময় সে? আসলে সে হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সে এখনও বুঝে উঠতে পারছে না। আয়েশাকে নিজের কাছে আসার জন্য ইশারা করলো আসিফ। আয়েশা প্রথমে ভাবল যাবে না, পরে তার নীলিমা রহমানের বলা শেষ কথাটি মনে পড়ল, আর সে গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে আসিফের পাশে দাঁড়ালো। আসিফ তাকে বসার জন্য পাশে ইশারা করল। আয়েশা আসিফের থেকে একটু দূরত্ব বজায় রেখে আসিফের পাশে বসল। আয়েশা দূরে বসতে দেখে আসিফ আয়েশার কাছে গিয়ে তার কাছে গা ঘেঁষে বসে পড়ল। আয়েশার অস্বস্তি হওয়ায় সে নিজেকে আসিফের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আজকে প্রথম বাবা ছাড়া অন্য একজন পুরুষ তাকে জড়িয়ে ধরল। আয়েশা যখন আসিফের বাহুদয় থেকে নিজেকে ছাড়াতে পারল না, তখন আসিফের পাশ থেকে উঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু এতেও সে ব্যর্থ হয়। আসিফের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েশা, কিন্তু এতে আসিফের কিছু যায় আসে না। আয়েশা আরও অনেকভাবে চেষ্টা করতে লাগলো নিজেকে আসিফের কাছ থেকে সরানোর, কিন্তু পারল না। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, আর আয়েশার ওপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে নিজের স্বামীর অধিকার আদায় করতে লাগলো আসিফ। আয়েশা বারবার তাকে বলল, আসিফ ভাই আমাকে ছেড়ে দাও, আসিফ ভাই প্লিজ ছাড়ো আমাকে। আয়েশা কিন্তু আয়েশার কথায় আসিফের মধ্যে কোনো পরিবর্তন হলো না। সারা রাত আয়েশার ওপর জানোয়ারের মতো শারীরিক অত্যাচার করলো আসিফ। আয়েশা কিচ্ছু করতে পারল না, শুধু নীরবে নিজের চোখের পানি ফেলল। সকালের দিকে ক্লান্ত হয়ে আসিফ ঘুমিয়ে পড়ে, আর আয়েশা একইভাবে শুয়ে কান্না করতে থাকে। ফজরের আজানের শব্দে আয়েশা কোনো মতে বিছানা থেকে একটা চাদর শরীরে জড়িয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে নামাজ পড়ে নিল আয়েশা। নামাজ পড়ে সে রুমে থেকে বেরিয়ে সোজা বাসার ছাদে চলে আসলো সে। তার আর আজ ঘুম হবে না, এর থেকে ভালো সকালের পরিবেশ দেখতে দেখতে ছাদে একটু হাঁটাহাঁটি করতে লাগলো আয়েশা। এতে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, আর মন খারাপও চলে যায়। আধা ঘন্টার মতো ছাদে থেকে আয়েশা নিচে আসলো, আর নিজের একটা বই বের করে পড়তে লাগলো, কারণ সামনে আয়েশার বার্ষিক পরীক্ষা, আর 1 মাসের মতো সময় আছে তার হাতে। আজ আবার নাকি খালামণিদের বাসায়ও যেতে হবে। যাই হোক, পরে দেখা যাবে ভেবে আয়েশা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে কখন 8টা বেজে গেল আয়েশা বুঝতেই পারল না। নীলিমা রহমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলো আয়েশা সেখানে বসে পড়াশোনা করছে। তাই তিনি আয়েশাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার আয়েশা, তুমি এত সকালে এখানে, আর আসিফ কই? মা নামাজ পড়ে আর ঘুমায়নি, উঠে পড়তে লাগলাম। আর কয়েকদিন পরই তো ফাইনাল এক্সাম, তাই না? আর আসিফ ভাই রুমে ঘুমোচ্ছে। ঠিক আছে, কিন্তু শোনো আয়েশা, আসিফ এখন তোর স্বামী, তাই আসিফ ভাই কথাটা বলা বাদ দে। বুঝতে পেরেছিস আমার কথা? এখন রুমে গিয়ে আসিফকে উঠা ঘুম থেকে, আর তোরা একেবারে তৈরি হয়ে নিচে আয়। সকালে নাস্তা করেই তোরা ওদের বাসায় যাবার জন্য বের হবি। আর হ্যাঁ, ওই বাসায় গিয়ে আফা আর রিয়া যা যা বলে তাদের সব কথা শুনবি, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না। এখন যা, আসিফকে ডাক গিয়ে। আয়েশা বইটা হাতে নিয়ে উঠে রুমে চলে গেল। গিয়ে দেখল আসিফ ঘুমিয়ে আছে। আয়েশা অনেকক্ষণ ভাবাভাবি করে আসিফের পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে ডাকতে লাগলো। আসিফের ঘুম ভেঙে গেল। আসিফ বিরক্তি হয়ে শোয়া থেকে উঠে বসল। আয়েশাকে বলল, কি হয়েছে, সমস্যা কি, এত সকালে ডাকছো কেন? মা বলেছে আপনাকে ডাকতে, তারপর রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে আপনাদের বাসায় যাবার জন্য বের হতে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি, বলে আসিফ ওয়াশরুমে চলে গেল। একটা শাড়ি হাতে নিয়ে বিছানার উপর বসে আছি। কি করব, মা তো এখন রান্নাঘরে, আর আয়েশাও শাড়ি পরতে পারে না, তাই মুখের 12টা বাজিয়ে সে বিছানায় বসে আছে। তখনই ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসলো আসিফ। আয়েশা আসিফকে দেখে শাড়িটার দিকে নিজেকে ঢেকে নিল। আসিফ বলল, যা দেখার আমি আগেই দেখে নিয়েছি, তা এরকম করে বিছানায় বসে আছো কেন? শাড়িটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তারপর আয়েশা বলল, আসলেই। আসলে আবার কি বলার সোজাসুজি বলো। আমি শাড়ি পরতে পারি না। তো কালকে কিভাবে শাড়ি পরেছিলে? কালকে তো মা পরিয়ে দিয়েছিল, আজকেও মামুনিকে বলো শাড়ি পরিয়ে দিতে। এরকম বসে থাকার কোনো মানে হয় না। আরে মা কাজ করছে, এখন আমি কি করব? আমিও তো পরি না। আচ্ছা দাঁড়াও, দেখি কি করা যায়। তারপর আসিফ ইউটিউব থেকে দেখে একটি শাড়ি পরানোর ভিডিও দেখে।
আয়েশাকে শাড়ি পরিয়ে দিল। প্রথমবার ভালো না হলেও দ্বিতীয়বার মোটামুটি ভালোই হয়েছে শাড়ি পরানো। তারপর আসিফ আর আয়েশা তৈরি হয়ে নিচে চলে গেল। নাস্তা করে তারা বেরিয়ে পড়ল আসিফদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে প্রবেশ করতেই আয়েশা দেখল ড্রয়িং রুমে প্রচুর মানুষ কিচকিচ করছে। এত মানুষ এখানে কি করছে আয়েশা বুঝতে পারল না। তাই সে আসিফকে জিজ্ঞেস করল, এত মানুষ এখানে কি করছে? আমি নিজেই জানি না, তোমাকে কিভাবে বলবো। বাসার ভেতরে চলো, যাবার পর বোঝা যাবে। তারপর তারা বাসার ভেতরে চলে আসলো। আসিফের মা আয়েশাকে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল আর আসিফকে আয়েশার পাশে বসতে বলল। আসিফ বিরক্তি নিয়ে আয়েশার পাশে গিয়ে বসে পড়ল। এক একজন আয়েশাকে এক এক রকম প্রশ্ন করতে লাগলো। মা, তোমার নাম কি? আয়েশা আমার নাম। আয়েশা, আচ্ছা, তোমার বয়স কত আর কোন ক্লাসে পড়াশোনা করো? জিজ্ঞেস করলো অন্য একজন। আমার বয়স 14 বছর আর আমি 8ম শ্রেণীতে পড়াশোনা করছি। তা কেমন দেখলে সকলে আমার বৌমাকে? আসিফের মা বলে উঠল, দেখতে শুনতে সব দিক দিয়েই তোমার বৌমা মাশাআল্লাহ। বুঝলে আসিফের মা? প্রথমজন বলল, কিন্তু কিন্তু কি? আসিফের মা বলে উঠল, কিন্তু আসিফের বয়স তো 22 আর বৌমার বয়স মাত্র 14 বছর। ওদের বয়সের পার্থক্যটা একটু বেশিই হয়ে যায়। দ্বিতীয়জন বলল, আন্টি, আমি যতদূর জানি আমার আর আঙ্কেলের বয়সের ডিফারেন্স তো প্রায় 10 বছরের, আমাদের থেকে বেশি। আপনারা তো ঠিকই একসাথে সংসার করছেন, আপনারা পারলে আমরাও পারবো। আচ্ছা যাই হোক মা, আমরা ক্লান্ত, রুমে গিয়ে রেস্ট করব, যাই। বলে আসিফ আয়েশার হাত টেনে উপরে আসিফের রুমে নিয়ে আসলো। আরে কি করলেন আপনি এটা? আয়েশা, কেন, আমি কি করেছি? আসিফ, আরে এভাবে বড়দের সামনে হাত টেনে নিয়ে আসলেন, সবাই কি ভাবলো বলেন তো? আয়েশা বলল, ও আচ্ছা, তারা কি ভাবলো এটা নিয়ে তোমার চিন্তা? তুমি কি ওখানে বসে তাদের সাথে গল্প করতে চাইছিলা? যদি চাও আমি এখন গিয়ে তোমাকে আবার ওখানে রেখে আসতে পারি, তুমি মন খুলে তাদের সাথে কথা বলবা। চলো তোমাকে নিচে রেখে আসি। আসিফ বলে উঠল, আরে না, আমি যাব না, তাদের কথাবার্তা আমার ভালো লাগছিল না। কিন্তু তাও তো, সব বাদ দাও, যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। এইভাবে দেখতে দেখতে ওই বাড়িতে আয়েশা যাওয়ার 5 দিন পুরো হয়ে গেল। এই 5 দিনে আসিফ আর আয়েশার সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আয়েশা ও এখন আসিফকে নিয়ে ভাবে, তাদের সম্পর্কটা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর একদিন পর আসিফ খুলনা চলে যাবে। আসিফ ওখানে একটা অফিসে ম্যানেজার পদে কাজ করছে। আয়েশার এসএসসি পরীক্ষার পর আয়েশাকেও আসিফ খুলনা নিয়ে যাবে। এর মধ্যে নিলয় রহমান ও দেশে এসে পড়েছেন আর এই বিয়েটা তিনি এখনও মেনে নেয়নি। আয়েশা বুঝতে পারছে আয়েশার বাবা ওকে কিছু বলতে চাইছে, কিন্তু কোনো কারণে বলতে পারছেন না। এভাবে আরও 2 দিন পার হয়ে গেল। কালকে আসিফ আয়েশাকে আয়েশাদের বাসায় গিয়ে দিয়ে এসেছে আর সাথে আয়েশাকে একটা ফোনও গিফট করে গেছে। আসিফ আয়েশাকে বলেছে সে যখন ফ্রি হবে তখন সে আয়েশাকে কল করবে এই ফোনে। আসিফ চলে যাওয়ায় আয়েশার অনেক মন খারাপ হয়, কিন্তু যাওয়ার পর যখন আসিফ তাকে কল দেয় তখন আসিফের সাথে কথা বলে আবার মন ভালো হয়ে যায়। এর মাঝে আয়েশার পরীক্ষাও হয়ে গিয়েছে। প্রতিবারের মতো এবারও আয়েশার ক্লাসে প্রথম হয়েছে। আয়েশা যেদিন রেজাল্ট দেয় সেদিন আসিফ আয়েশাকে গিফট পাঠায় খুলনা থেকে। গিফট বক্স খুলে আয়েশা দেখে একগুচ্ছ সাদা গোলাপ, এক্সবক্স চকলেট আর ছোট্ট একটা চিরকুট। সেখানে লেখা ছিল, কনগ্রাচুলেশন বউ। সময় প্রবাহমান, সময়ের কোনো পিছুটান নেই। সে নিজের আপন স্রোতে বইতেই থাকে, কারো জন্য সে অপেক্ষা করে না। তাই তো মানুষ বারবার ওই সময়ের কাছে হেরে যায়। মানুষের যে অনেক অনেক পিছুটান থাকে। এভাবেই আরও 2.5 বছর চলে গেল। ছোট্ট পিচ্চি আয়েশা এখন কিশোরী হয়ে গিয়েছে। অনেক চিন্তিত হয়ে আয়েশা বাসার ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। আজকে তার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। টেনশনে আয়েশার হাত পা কেঁপে চলেছে। বাসার কলিং বেল বাজতেই আয়েশা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ওপাশ থেকে দেখা গেল নিলয় রহমানের হাস্যোজ্জ্বল চেহারা। আয়েশা করুণ দৃষ্টিতে বাবার দিকে তাকাতাকি করে বলল, বাবা, আমি কি ফেল করেছি? করুণ স্বরে বলল আয়েশা, ধুর পাগলি মেয়ে, এইসব কি বলিস? তুই কি জানিস তুই পুরো স্কুলের মধ্যে সবার থেকে ভালো রেজাল্ট করেছিস? সত্যি বাবা? মা, নিলয় রহমান বলল। তখনই আয়েশার ফোনে আসিফের কল আসে। আয়েশা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আসিফ বলে, বাহ বাহ, আমার বউ তো বেশ ভালোই রেজাল্ট করলো। এখন আমার বউয়ের তার এই বরের কাছে কি গিফট চাই? বলো বলো বলো, যা চাইবা আমি তোমাকে তাই দেব। সত্যি বলছেন? সত্যিই বলছি। তুমি বলো কি চাও, সেটাই তোমাকে দেব। আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান।
তাহলে কি আমার বউটা তার বরের কাছে এসে পড়তে চায়? আপনি কবে আসবেন আমাকে নিতে? খুব তাড়াতাড়ি আমি ছুটি নিয়ে তোমাকে নিতে আসব। কবে আসবেন বলেন না প্লিজ। এত অস্থির হলে কি হয়? শুনো, অতি শীঘ্রই আসব, এসে তোমাকে পুরো চমকে দেব। আসিফ বলল, আচ্ছা তাড়াতাড়ি আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। এই বলে ফোন রাখলো আয়েশা। আসিফ, আচ্ছা রাখি, আল্লাহ হাফিজ। আয়েশা, আল্লাহ হাফিজ। এভাবেই আরও কিছুদিন চলে গেল। কাল আয়েশার জন্মদিন। কালকে আয়েশা 16 বছর পুরো করে 17 বছরে পা দিবে, কিন্তু এই কথাটা আয়েশার মনেই নেই। রাতে আয়েশা নিজের রুমে বসে গল্পের বই পড়ছিল। তখনই নিলয় রহমান তার রুমে আসে। আয়েশা গল্পের বইয়ের মধ্যে এতই বিভোর ছিল যে সে নিলয় রহমানকে খেয়ালই করেনি। নিলয় রহমান আয়েশাকে ডাকলেন, আয়েশা মা। বাবা বলো, তুমি কখন রুমে আসলা? মা, এই আসছি, এসে দেখি তুই বই পড়ছিস। এখন তো তেমন পড়াশোনা নেই, তাই বসে বসে গল্পের বই পড়ছিলাম। গল্প পড়তে পড়তে গল্পের জগতেই চলে গিয়েছিলাম, তাই তো তুমি কখন আসছো বুঝতেই পারলাম না। আচ্ছা বাদ দে, আর শোন, আমি একটা কাজে তোর রুমে আসছি। কি কাজ বাবা, বলো। কালকে কি তোর মনে আছে? না তো বাবা, কালকে আবার কি? কালকে তোর জন্মদিন, এটাও তোর মনে নেই? আসলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা জন্মদিন তো কি হয়েছে? একটা ফাইল নিলয় রহমান আয়েশার দিকে এগিয়ে দিল আর বলল, এই ফাইলটা এর পরের বছরের তোর জন্মদিনের সময় খুলে দেখবি। এর ভিতর একটা চিঠি আর অনেক জরুরি কিছু পেপার আছে। ভুলেও এগুলো হারাবি না, নিজের হাতের কাছে রাখবি। আর একটা কথা। বলো। এই জিনিসগুলোর কথা কাউকে বলবি না, আসিফকেও না। মনে থাকে যেন, কেউ যেন না জানে এটা তোর কাছে। মনে থাকবে তো? মনে করে 18তম জন্মদিনের দিনই এইটা খুলবি। তখন সময় কেমন হবে আমি জানি না, কিন্তু আমি যা ভাবছি ভবিষ্যৎ যদি তা হয়, তাহলে সেই সময় এই জিনিসগুলো তোর অনেক কাজে আসবে। ঠিক আছে, কিন্তু এখানে কিসের ব্যাপার আছে? তার সময় হলে জানতে পারবি। তোকে আজকে আমি কিছু কথা বলি, তুই মন দিয়ে শুনবি, আর যা জিজ্ঞেস করব তার জবাব ঠিক ঠিক দিবি। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করো। তুই আসিফকে ভালোবাসিস তাই না? বাবা, আমি মানুষটাকে অনেক ভালোবেসে ফেলেছি। নিলয় রহমানের মুখে একটি মুচকি হাসি ফুটে উঠল। তিনি আবার বললেন, আমি জানতাম তুই আসিফকে ভালোবাসিস। তোর আসিফ তোকে একদিন ধোঁকা দিল, তখন নিজেকে সামলাতে পারবি? কি বলো তুমি এসব বাবা? ও আমাকে ধোঁকা কেন দিবে? শুধু আমি না, আসিফও আমাকে অনেক ভালোবাসে। ধুর পাগলি মেয়ে, আমি তো কথার কথা জিজ্ঞেস করলাম। এখন এটা বল, তখন নিজেকে কিভাবে সামলাবি বা কি করবি? আমি নিজেকে সামলাতে পারবো না। কি করে নিজেকে সামলাবো তুমি বলো? ভালোবাসার মানুষের কাছে থেকে ধোঁকা পেলে কি সেটা সে মেনে নিতে পারা যায়? তুই বড্ড সরল আয়েশা, কিন্তু এই দুনিয়া আর দুনিয়ার মানুষগুলো যে একটুও সরল না, তারা বড্ড জটিল, বুঝলি? স্বার্থ ছাড়া তারা কিছু করে না। আসিফ যদি কখনো তোকে ধোঁকা দেয়, তখন তোর তাকে দেওয়া সেরা জিনিসটা কি হবে জানিস? কি বাবা? তুই নিজেকে বদলাবি, একেবারে ভিন্ন আয়েশা হয়ে যাবি, নিজেকে পাল্টে ফেলবি। প্রত্যেকটা মানুষ যেন তোর এই বদলানোটা অনুভব করতে পারে। আর আর কি? নিজেকে প্রতিষ্ঠা করবি নিজের যোগ্যতায়, নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিবি কারুর জন্য থেমে থাকার মেয়ে তুই না। আয়েশা নিশ্চুপ। কখনো এমন কোনো মানুষের জন্য চোখের পানি ফেলবি না যে তোর মর্মই জানে না। মর্ম থাকলে সে অবশ্যই তোর কদর করত। চকচকে দেখে কাচকে হিরে ভেবে সেই হিরের পেছনে নয়, কাচের পেছনেই ছুটছে। কিন্তু তুই কাচ না, তুই হচ্ছিস হিরে, যার মর্ম সবাই বোঝে না, বুঝলি? আয়েশা বলল, আচ্ছা যাই আমি, অনেক রাত হয়ে গেছে, তুইও ঘুমিয়ে পড়। শুভরাত্রি বলে নিলয় রহমান চলে গেল রুম থেকে। আয়েশাও বিছানায় ঘুমানোর জন্য চলে গেল। কিন্তু আয়েশার চোখে আজকে ঘুম নেই। বাবার কথাগুলো তাকে বারবার ভাবিয়ে তুলছে। আসলে বাবা কি বলতে চাচ্ছে? এসব কথা ভাবতে ভাবতে আয়েশা একসময় ঘুমের দেশে পাড়ি দিল। সকালে ফজরের আজানের সময় উঠে আয়েশা নামাজ পড়ে নিল। নামাজ শেষে আয়েশা ছাদে চলে গেল। এটা তার প্রতিদিনের অভ্যেস। তখন গেটের বাইরে একটা গাড়ির হর্নের শব্দ কানে আসায় আয়েশা গেটের দিকে উকি দিল। দারোয়ান গেট খুলে দেওয়ার পর গাড়িটা বাসার গ্যারেজে চলে গেল। আয়েশা ভাবতে লাগলো, এত সকালে কে আসতে পারে? কারোর তো এই সময় আসার কথা না। ভাবতে ভাবতে বাসার কলিং বেল বেজে উঠল।
কলিং বেল বাজায় আয়েশা চলে গেল দরজা খুলতে, কারণ এত সকালে বাসায় আয়েশা ছাড়া কেউই ওঠে না। গেট খুলে দেওয়ার পর সামনের ব্যক্তিকে দেখে আয়েশা বরফের মতো জমে গেল। আয়েশা এতই অবাক হয়েছে যে সেও নড়তেও ভুলে গেছে। এক দৃষ্টিতে অবাক হয়ে আসিফের দিকে তাকিয়ে আছে আয়েশা। আজ প্রায় 2 বছরের বেশি সময় পর মানুষটাকে সামনে থেকে দেখে পেল সে। এতদিন শুধু ভিডিও কলে দেখেছে, আজকে এতদিন পর প্রিয় মানুষটিকে সামনে থেকে দেখে আয়েশার মনের মধ্যে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। আয়েশাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ বলল, বউ কি আমাকে এইভাবেই বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভিতরে কি ঢুকতে দিবা না? আসিফের কথা শুনে আয়েশা গেটের সামনে থেকে সরে দাঁড়ালো। আসিফ ভেতরে ঢোকার পর আয়েশা দরজা বন্ধ করে আসিফের হাত ধরে ভেতরে আয়েশার রুমে নিয়ে গেল। তারপর আয়েশা বলতে লাগলো, আপনি হঠাৎ কখন কিভাবে আসলেন? শুভ জন্মদিন বউ, আজকে তোমার বার্থডে, তাই আজকেই তোমাকে সারপ্রাইজ দিতে আসলাম। কিছুদিন আগে না তুমি বললা তোমাকে আমার কাছে নিয়ে যেতে, পরে ভেবে দেখলাম কয়দিন পর তো তোমার বার্থডে, তাই ওই দিন একেবারে গিয়ে তোমাকে পুরো চমকে দেব। সত্যিই আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এখন এ সময় আমি আপনাকে মোটেও ভাবিনি। ভাবাভাবি সব বাদ দাও, আমি ভেবেছি আজকেই আমরা খুলনা যাব। এ মা, আজকে কেন? আজকে তো আপনি আসলেন, তো আজকে আবার কেন যাব আমরা? 2-3 দিন থেকে তারপরে যাই। না গো বউ, এটা তো কখনো সম্ভব না। কালকে আমার অনেক জরুরি একটা মিটিং আছে, আর আমাকে ওটা কালকে সকালেই জয়েন করতে হবে, না হলে আর চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। এত দূর থেকে এসেছেন, অবশ্যই ক্লান্ত। আপনি এখন কিছু খাবেন? জাস্ট 1 কাপ কফি। আচ্ছা, আপনি ফ্রেশ হতে যান, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি আপনার কফি। তারপর আয়েশা কফি বানাতে চলে গেল রান্নাঘরে। কফি বানিয়ে রুমে এসে দেখে আসিফ ফ্রেশ হয়ে বের হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আয়েশা আসিফের কাছে গিয়ে আসিফকে কফিটা এগিয়ে যেতে দিল। আসিফ আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে কফিটা হাতে নিয়ে খেতে লাগলো, সাথে আয়েশার সাথে কথা বলতে লাগলো। তারপর ওই দিন দুপুর 12টার দিকে আয়েশা আর আসিফ খুলনার উদ্দেশ্যে বের হয়ে যায়। যেতে যেতে তাদের রাত হয়ে যায়। তারা গিয়ে সোজা অফিসের ফ্ল্যাটে ওঠে। অফিস থেকে আসিফকে এই ফ্ল্যাট, গাড়ি সব কিছু গিফট করেছে। আয়েশা বাসায় ঢুকে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখতে লাগলো। আয়েশার অনেক পছন্দ হয়েছে ফ্ল্যাটটা। আসিফ আয়েশাকে বলল, জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। কালকে আমি তোমাকে এখানকার একটা কলেজে ভর্তি করে দেব। প্রিন্সিপালের সাথে আমি তোমার কথা বলেই রেখেছি। কালকে অফিসে যাওয়ার আগে তোমাকে কলেজে দিয়ে তারপর যাব। আয়েশা আসিফের কথা মতোই কাজ করলো। পরদিন যথারীতি আসিফ আয়েশাকে ওখানকার বেশ নাম করা একটা কলেজে ভর্তি করে দিল। এভাবে আরও 5 মাস পার হয়ে গেল। আসিফ আর আয়েশা সংসার বেশ ভালোই যাচ্ছে। দুজনে পুরোপুরিভাবে নিজেদের মধ্যে মানিয়ে নিয়েছে। আজ আয়েশা আসিফকে বলছে যে সে বাসায় আসতে লেট হবে, কারণ আয়েশা আজ তার ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে আর শপিংয়ে যাবে। পরে আসিফ জানায় আজ তার অফিস ছুটি। তখন আয়েশা যেতে না চাইলেও আসিফ বলে, যাও, ফ্রেন্ডের সাথে ঘুরলে মন ভালো হবে। পরে আসিফের কথায় আয়েশা রাজি হয়, কিন্তু এক ফ্রেন্ড সেদিন কলেজে না আসায় তাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তারা ঠিক করে পরের দিন যাবে। তাই আয়েশা কলেজ ছুটির পর বাসায় এসে পড়ে। বাসার সামনে এসে দেখে ফ্ল্যাটের দরজা খোলা। তাই আয়েশা ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢোকার পর যা দেখলো তাতে আয়েশার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? আসিফ আর একটি মেয়ে দুজনের ড্রয়িং রুমের সোফায় একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাদের পুরো শরীর নগ্ন। দুজনের শরীরই শুধু একটা চাদর দিয়ে আবৃত। বদ সকালে আয়েশা একটা কথা জানতে পেরেছে। আয়েশা ভেবেছিল বাসায় আসার সাথে সাথে আসিফকে সারপ্রাইজ দেবে, কিন্তু বাসায় এসে যে আয়েশা নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে এটাও কখনো ভাবেনি। আচ্ছা, এটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? আয়েশা চুপচাপ রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় বসে ব্যাগ থেকে প্রেগন্যান্সি রিপোর্টটা বের করলো। আজ সকালে আয়েশা জানতে পারে আয়েশা মা হবে। আয়েশার প্রেগন্যান্সি এটা 3য় মাস। এটা আয়েশার জীবনে সেরা একটা সারপ্রাইজ ছিল। কিছুদিন আগে আয়েশা ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার তাকে কিছু টেস্ট করায়। তার মধ্যে এইটাও ছিল। আজকে এটা রিপোর্ট আসছে, আর সেটা পজিটিভও এসেছে। কিন্তু এখনকার পাওয়া সারপ্রাইজটা আয়েশার ভাবনার বাইরে ছিল। আচ্ছা, ভালোবাসলেই কি ঠকতে হয়? আচ্ছা, এখন তার বাবুটার কি হবে? বাবুর ভবিষ্যৎ কি হবে? আয়েশা নিজের পেটে হাত রেখে একা একাই বলতে লাগলো, তুই চিন্তা করিস না বাবু,
তোর মা তোর জন্য যা করতে হবে তাই করবে, কখনো তোকে কষ্ট পেতে দিবে না। কিন্তু বাবু, এখন যে আমি কি করব বুঝতেই পারছি না। বাবু তুই বল না, তোর বাবা কেন আমাকে ধোঁকা দিল? আমি তো তাকে কত ভালোবাসিনি, সব সময় তার পছন্দ মতো সব করতাম, কখনো এমন কোনো কাজ করিনি যে তোর বাবা অপছন্দ করবে। তাহলে তাহলে কেন আমাকে আজকে নিজের চোখের সামনে নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে এই অবস্থায় দেখতে হচ্ছে? কেন বাবু? বলে আয়েশা কান্না করতে লাগলো। কান্নার শব্দে আসিফ আর মেয়েটির ঘুম ভেঙে গেল। কান্নার শব্দে আসিফ ভয় পেয়ে গেল। রুমের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে মানে আসিফ সেই মেয়েটির দিকে মেয়েটার জামা কাপড় ছুঁড়ে দিয়ে বলল, 2 মিনিটের মধ্যে আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমার কথাটা মনে থাকে যেন, আর কখনো তোর মুখ দেখতে চায় না। বলে আসিফ রুমের দিকে চলে গেল। মেয়েটা আসিফের কথায় অপমানিত হয়ে নিজের জামা কাপড় পরে রেডি হয়ে বাসা থেকে চলে যায়। আর যাওয়ার সময় আসিফকে বকতে বকতে যায়। অন্যদিকে আসিফ রুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর বলে, আয়েশা, আয়েশা দরজাটা খুলো প্লিজ। বউ, আমার কথাটা শুনো। বউ প্লিজ দরজাটা খুলো। বউ আমি সরি। বউ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আর কখনো এমন হব না। প্লিজ দরজাটা খুলো, তুমি আমার কথাটা শোনো প্লিজ। আয়েশা গিয়ে দরজাটা খুলে দেয় আর আসিফের মুখের উপর প্রেগনেন্সি রিপোর্টটা ছুঁড়ে দিয়ে বলে, পড়ো এটা। একটা কথা না বলে চুপচাপ এটা পড়ো। কিন্তু এইটা কি? চুপচাপ এটা পড়ো। তারপর আসিফ রিপোর্টটা পড়তে লাগলো। হঠাৎই আসিফের হাত থেকে কাগজটা পড়ে গেল আর আসিফ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আয়েশা, এটা তুমি প্রেগনেন্ট আয়েশা? আমি প্রেগনেন্ট। জানো, এই কথাটা আমি আজকে জানতে পেরেছি। কত বড় একটা সারপ্রাইজ ছিল আমার জন্য এটা। ভাবছি বাসায় এসে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু বাসায় এসে দেখি আসিফ নিশ্চুপ। আমি বাসায় এসে দেখি আমার বর আমার সামনে অন্য একটা মেয়ের সাথে এক চাদরের নিচে নগ্ন অবস্থায় রয়েছে। আমার স্বামীর কাছে থেকে পাওয়া আমার জীবনের একেবারে সেরা সারপ্রাইজ। আমি তো ভাবিই নাই আমার বর আমাকে আজকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। আচ্ছা, আমার বাবুর বাবা একটা চরিত্রহীন, অন্য মেয়েদের নিয়ে বিছানায় যায়। এটা বাবু জানলে তার কেমন লাগবে যে তার বাবা এমন? বলো আসিফ, বলো। আসিফ এবারও নিশ্চুপ। আচ্ছা সব বাদ, এসব কবে থেকে চলছে? তাড়াতাড়ি বলো, এসব কবে থেকে চলছে? 3 বছর। আসিফ, আজকে এই মুহূর্তে সব কিছু ভেবে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে। এই সিদ্ধান্তের উপরে আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করবে। কিসের সিদ্ধান্ত? হয়তো তুমি এসব খারাপ কাজ ছেড়ে দিয়ে আমাকে আর বাবুকে নিয়ে থাকবা ভালোভাবে, আর নয়তো থাকো তুমি তোমার এসব নিয়ে। আমি শুধু তোমার সিদ্ধান্তটা শুনবো। তুমি কি করবে আসিফ, বলো তাড়াতাড়ি। আয়েশা, আমি যা করেছি সরি, আর কখনো আমি এমন কিছুই করব না। আমি তোমাকে আর আমাদের বাবুকে নিয়ে সুখে থাকতে চাই। আয়েশা কিছু না বলে চুপচাপ গিয়ে আসিফের বুকের ভিতর নিজেকে গুটিয়ে নিল। আজকে সে চাইলেই পারত আসিফের সাথে সব সম্পর্ক শেষ করে চলে যেতে, কিন্তু বাবুর ভবিষ্যৎ কী হতো? তার যে বাবা বলতে কিছুই থাকতো না। এই সমাজ বড্ড খারাপ। এরা না তো আয়েশাকে ঠিকমতো বাঁচতে দিত, আর না তো বাবুকে। সেই ঘটনার পর আরও 1 বছর চলে গেল। সেই ঘটনার পর আসিফ পুরো বদলে গেছে। আয়েশার প্রতি সে আগের থেকে অনেক বেশি কেয়ারিং হয়ে উঠেছে। আগের আসিফ আর এখনকার আসিফের মধ্যে অনেক তফাৎ। আয়েশাও অনেক খুশি। এরকম আসিফকেই সে চেয়েছিল। আসিফ আর আয়েশার ঘরে একটা ছোট্ট পরী এসেছে। তার নাম আসিফ নিজেই রেখেছে। মেয়েটার নাম জান্নাত। আসিফের কলিজা হচ্ছে জান্নাত। জান্নাতকে নিয়ে আসিফ আর আয়েশার সংসার বেশ ভালোই যাচ্ছে, কিন্তু সমস্যা আবার শুরু হলো 5 বছর পর। তখন জান্নাতের বয়স 5 বছর। আয়েশা আবারও প্রেগনেন্ট হয়, আর সেই সময় হঠাৎ করে আবারও আসিফ বদলে যেতে শুরু করে। বদলানোটা প্রথমে আয়েশা খুব একটা গায়ে মাখত না, কিন্তু দ্বিতীয় বাচ্চা পেটে থাকার 4র্থ মাসেই হঠাৎ করে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। ঘটনায় আয়েশা অনেকটা ভেঙে পড়ে, কিন্তু একদিন আয়েশা 2জন মানুষের কথোপকথন শুনতে পায়, যা শুনে তাতে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়ে। আয়েশা বিড়বিড়িয়ে বলতে লাগলো, আসিফ বাবা হয়ে কিভাবে পারল নিজের সন্তানকে মেরে ফেলতে? আয়েশা আসিফ আর ফোনের ওপাশের একটা মেয়ের কথোপকথন শুনতে পায়। কথাগুলো ছিল এমন, জান, হ্যাঁ আমি তোমার কথা মতোই সব করেছি। ওই দিন ওয়াশরুমে শ্যাম্পু ফেলে রাখি, আর আমাদের পরিকল্পনা মতোই আয়েশা শ্যাম্পুর উপর পা দিতেই পড়ে যায়, আর বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আর আয়েশা বুঝতেও পারে না এটা আমার করা। ওভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট,
কিন্তু এখন কি করে তোমাকে বাসায় নিয়ে আসবো তুমিই বলো। ওপাশ থেকে কি বলল আয়েশা জানে না। আসিফ আবারও বলল, আচ্ছা আমি দেখি খালামণির সাথে কথা বলে কতটুকু কি করা যায়। আমি তোমাকে পরে আবার কল করে বলবো। লাভ ইউ, বাই। বলে আসিফ কল কেটে দিল। কল কেটে হাসি মুখে পিছনে ঘুরতেই আসিফ ভয় পেয়ে গেল, কারণ দরজার পাশেই আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশা বলল, তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেললে। বাবা হয়ে সন্তানকে খুন করতে তোমার একবারও বুক কাঁপলো না? কেমন বাবা তুমি? যে মানুষ নিজের সন্তানকে খুন করতে পারে সে আর যাই হোক বাবা হতে পারে না। বাবা হওয়ার যোগ্যতাই তো তোমার নেই। আয়েশা, আবার কিন্তু তুমি অনেক বেশি বলছো। পাগলের মতো কথা বলা বন্ধ করো, এই বলে উঠল আসিফ। পাগল? হ্যাঁ পাগল আমি এতদিন ছিলাম, তাই তো এত বড় বিশ্বাসঘাতকতার পরও তোমার মতো বেঈমানকে বিশ্বাস করেছিলাম। অন্ধের মতো চোখ বন্ধ করে আমি তোমাকে বিশ্বাস করতাম, আর সেই তুমি দুবার আমাকে এত বড় আঘাত করলা। কেন আসিফ, কেন এমন করলে? আরে শোন, তোর প্যারপ্যারানি আমার আর ভালো লাগছে না। জানিস তোকে বিয়ে কেন করেছিলাম? শুধু টাকার জন্য। 5 লাখ টাকা পাওয়ার জন্য তোকে বিয়ে করেছিলাম। মানে কিসের টাকা? কে তোমাকে টাকা দিত? আয়েশা, তোর এই নামমাত্র মা আর আমার খালামণি। মানে মা এমন কেন করলো? তুই খালামণি আর খালুর আপন মেয়ে না। খালুর যে সম্পত্তি আছে, বিজনেস আছে, ওইসব আসলে তোর বাবার। তোর বাবা মা এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মরার আগে তোর বাবা খালুকে বলে তোকে দেখে রাখতে, আর তোর নামে করা কিছু সম্পত্তির কাগজও দেয়। তোর বাবা নাকি আগে থেকেই জানতো এমন কিছু হবে, তাই তিনি আগেই সব ব্যবস্থা করে রাখেন। খালামণি আমাকে বলে তোকে ভালোবাসার ফাঁদে ফেলে যেভাবে পাবি ওই সম্পত্তির কাগজপত্র তোর থেকে নিতে হবে। ওই কাগজ একবার পেয়ে গেলে সে উকিলের সাহায্যে সে সব কিছু নিজের আর তার ছেলের নামে করতে পারে। তারা পাবে সম্পত্তি, আমি পাবো টাকা, বুঝলি? বলে আসিফ রুম থেকে চলে গেল। আয়েশা পুরো পাথর হয়ে গেছে। এত ধাক্কা একেবারে সামলে উঠতে পারছে না আয়েশা। আয়েশা চুপচাপ জান্নাতের রুমে চলে গেল। রাত 12টা বেজে গেছে। জান্নাতও ঘুমিয়ে গিয়েছে। আয়েশা অনেক কিছু ভেবে চলেছে। আয়েশা ফোনটা হাতে নিয়ে নিলয় রহমানকে ফোন করল। ফোন রিসিভ করে নিলয় রহমান বলল, আয়েশা মা, বলো কি হয়েছে? বাবা, আসিফ সত্যি আমাকে ধোঁকা দিল। বাবা, আসিফের সব মিথ্যা ছিল। আসিফ শুধু টাকার জন্য আমার সাথে এতগুলো বছর এত অভিনয় করলো। বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার কথা ছাড়ো, জান্নাতের কথা ভাবো। বাবা জানো, আসিফ আমার অনাগত সন্তানের খুনি। বাবা, ও আমার বাচ্চাটাকে দুনিয়ার আলোও দেখতে দিল না। তার আগেই ও আমার বাবুটাকে মেরে ফেললো। বাবা, ও আর মা মিলে শুধু টাকার সম্পত্তির জন্য এমন করলো। বাবা, আমার মাথা কাজ করছে না। বাবা, আমি কি করব তুমিই বলো। কান্না করতে করতে আয়েশা বলল, আয়েশা মা, শান্ত হও আমার মা। শান্ত হয়ে আমাকে পুরো ঘটনা খুলে বলো, হয়েছে কি? আসিফ আর নীলিমা কোন সম্পত্তি আর টাকার জন্য কি করেছে, পুরোটা বলো। পরে আয়েশা নীলা রহমানকে যা যা হয়েছে সব খুলে বলল। সব শুনে নীলা রহমানের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। তার এই বিয়ের কথা শোনার পর থেকেই মনে হয়েছিল ঘটনা এমনই কিছু একটা হবে। তিনি নিজেকে সামলিয়ে আয়েশাকে বলল, আয়েশা, তুই আমাকে বিশ্বাস করিস? মানিস যে আমি যা করব তাতে তোর কোনো খারাপ হবে না, বরং ভালো হবে? বাবা, তোর মনে আছে তোকে আমি কিছু কাগজ মানে একটা ফাইলে কিছু পেপার দিয়েছিলাম। তোর 18তম জন্মদিনের দিন খুলে দেখতে বলেছিলাম। কিন্তু পরে তো তুমিই বলেছিলা ওটা এখন দেখা লাগবে না, সময় হলে তুমি নিজেই আমাকে দেখতে বলবা। ওই ফাইল খুলে পেপারগুলো সব দেখে নে, আর তোর আর জান্নাতের সব কিছু গুছিয়ে নে। কালকে সকালেই আমি আসবো তোদের নিতে, ঠিক আছে? আচ্ছা। কিন্তু বাবা। কিন্তু কি? বাবা, ওই ফাইলে কিসের কাগজ আছে? মানে কাগজগুলো কি সম্পত্তির? ওইগুলো ওই সম্পত্তির পেপার যেগুলোর জন্য নীলিমা এমন জঘন্য কাজ করেছে। থাক বাবা, বাদ দাও। রাখি, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আয়েশা কল রেখে নিজের বেডরুমে আসলো। আসিফ বাসায় নেই। ওই সময় রুম থেকে বেরিয়েই সে বাসার বাইরে চলে গেছে। আয়েশা রুমে এসে প্রথমে ওই ফাইলটা বের করলো। ফাইলটা খুললো। ফাইলের ভেতরে সব সম্পত্তির কাগজ, আর এখানে এটাও লেখা আছে 18 বছর হবার পর থেকে সকল সম্পত্তির মালিক আয়েশা। আয়েশা ভেবে নিয়েছে সে কি করবে। তার কাছে করার মতো এখন একটাই রাস্তা খোলা রয়েছে, আর আয়েশা সেটাই করবে। তারপর আয়েশা লাগেজ বের করে
আর তার জান্নাতের প্রয়োজনীয় জিনিসগুলো লাগেজে ভরে নিল। তারপর আয়েশা পুরো বাসাটা ঘুরে দেখতে লাগলো। আজ রাতটাই তো এ বাড়িতে আছে সে। আয়েশা একা একাই বলতে লাগলো, আমার সংসার, হ্যাঁ আমার সংসার, নিজের হাতে এই সংসারে ছোট বড় সব কিছু সাজিয়েছি, এতগুলো বছর নিজের হাতে গুছিয়ে রেখেছি আমার এই সংসারটাকে, কিন্তু আজকে রাতটাই, তারপর সব শেষ, এই সংসারটা আর আমার থাকবে না বলে উঠল আয়েশা। সকাল 8টায় বাসায় কলিং বেল বাজায়। আয়েশা ভাবে তার বাবা এসেছে। আয়েশা সকাল থেকেই তৈরি হয়ে বসে আছে, আর জান্নাতকেও আয়েশা রেডি করে নিয়েছে। তাই গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে আয়েশা তাচ্ছিল্যের হাসি এসে বলল, আমার সংসার, তা আর আমার নেই, আজ থেকে তা অন্য একজনের সংসার। আসলে বাসার কলিং বেল বাজায় আসিফ। দরজা খুলেই আয়েশাকে দেখে আসিফ আর আসিফের পাশে রয়েছে একটা অপরিচিত মেয়ে। দুজনের জামাকাপড় দেখে বোঝা যাচ্ছে তারা বিয়ে করে এসেছে। আসিফের পরনে একটা লাল পাঞ্জাবি, আর মেয়েটির পরনে রয়েছে সাদা লাল সংমিশ্রণের জামদানি শাড়ি। তারপর আসিফ আর মেয়েটি ঘরের ভিতরে ঢুকে পড়ল। আমি কিচ্ছু বলিনি, কারণ আমি তো জানি এদের সম্পর্ক, তো প্রশ্ন করে কি হবে যদি উত্তরটা নিজেরই জানা থাকে। আমি চুপচাপ ওখান থেকে চলে আসতে যাব, তখন জান্নাত বলল, বাবা এই আন্টিটা কে, আর উনি এরকম বউ সেজেছে কেন, তুমি এরকম এত সকালে পাঞ্জাবি পরেছো কেন? আসিফ নিশ্চুপ। জানো বাবা, মা আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তৈরি করেছে, আজ রাখি আমরা নানু বাসায় যাব। আমি কতবার বললাম বাবা আসুক, তারপরে আমরা 3 জনে মিলে যাব। মা আমার কোনো কথাই শুনল না, গাল ফুলিয়ে বলল। আমি আর চুপ থাকতে পারলাম না, তাই আমি বলে উঠলাম, জান্নাত শোনো মা, তুমি আর তাকে বাবা বলবা না, আঙ্কেল বলবা। ও মা, এটা আবার কেমন কথা আম্মু? আমি বাবাকে আঙ্কেল বলবো কেন? এটা তো আমার বাবা, আর বাবাকে তো আঙ্কেল বলে না। তখন আয়েশা বলে উঠল, বলতে হবে মা, কারণ এরপর থেকে আমি আর তুমি নানু বাসায় থাকবো, আর কোনোদিনও এখানে আসবো না। কেন মা? এই যে আন্টিটাকে দেখছো, আসিফের পাশে থাকা তার নতুন স্ত্রীকে ইশারা করে বললাম, এটা হচ্ছে তোমার আঙ্কেলের নতুন বউ, বুঝলা? আজকে থেকে তুমি আর আমি একসাথে থাকবো, আর আঙ্কেল আলাদা, বুঝলা? কথাগুলো বলল আয়েশা। আসিফ কিছু না বলে মেয়েটিকে নিয়ে তাদের রুমে চলে গেল। আসিফের চেহারা অনেকটা বিষণ্ণ লাগছিল। আমি এত না ভেবে জান্নাতকে নিয়ে আবার রুমে চলে আসলাম। তার কিছুক্ষণ পর বাবা এসে আমাদের নিয়ে গেল। জান্নাত আমার সেই কথা শোনার পর নীরব হয়ে গেছে। আমি ভেবেছিলাম জান্নাতকে এসব বলবো না, কিন্তু পরিস্থিতিটাই এখন এমন, কিছু করার নেই। ভালোই হয়েছে জান্নাত আজকে এসব জেনে গিয়েছে। আজকে না জানলে হয়তো জান্নাতের মনে এসব প্রশ্ন থেকেই যেত, যে প্রশ্নগুলোর সম্মুখীন আমার প্রতিনিয়ত হতে হতো। আমরা খুলনা থেকে ঢাকা ভেতরে ঢুকে যাওয়ার পর আমি বাবাকে বললাম, বাবা। আয়েশা মা বল, কি হয়েছে? বাবা, আসলে আমি বাসায় যাব না, আমার মন সায় দিচ্ছে না বাসায় যাবার জন্য, অন্য কোনো জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করে দাও। মা, আমি নিজেই এটা ভেবে রেখেছি, এত কিছুর পর তোর আর নীলিমার মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নেই। তোর নামে উত্তরায় আমাদের একটা ফ্ল্যাট আছে, তুই ওখানেই থাকবি। শীঘ্রই আমি তোর থাকার জন্য ভালো একটা জায়গার বন্দোবস্ত করে ফেলব, চিন্তা করিস না, এই বলল নীলা রহমান। ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি এত ভালো কেন? কি করে একটা ইতিম মেয়ের জন্য এত কিছু করতে পারো, তাও নিজের স্ত্রীর বিরুদ্ধে গিয়ে? ধুর পাগলি, কে বলেছে তুই এতিম? তুই হলি আমার মেয়ে, নিলয় রহমানের মেয়ে তুই। তোর বাবা আর আমি দূর সম্পর্কের ভাই ছিলাম, কিন্তু আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমাদের সম্পর্ক আপন ভাইয়ের থেকে কম ছিল না। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু সব কিছু এক ঝড়ে তছনছ হয়ে যায়। ও আমার হাত ধরে বলেছিল, ভাই আমার মেয়েটাকে দেখে রাখিস, নিজের মেয়ের মতো বুকে আগলে রাখিস, দেখে রাখিস আমার পরিটাকে। জানিস, নিজের বন্ধু কম, ভাই বেশি। মানুষটাকে হারিয়ে আমি নিজেই এরকম ডিপ্রেশনের ভিতরে ছিলাম। পরে তোর কথা ভেবে নিজেকে সামলাই। নীলিমা প্রথম থেকেই তোকে মানতে পারতো না, কিন্তু খুব একটা খারাপ আচরণও করতো না, তাই আমি কিছু বলতাম না। কিন্তু ও যে এত খারাপ, এটা একটা পরিকল্পনা মনে পুষে রেখেছিল, এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। আজকে আমি যদি একটু সতর্ক থাকতাম তোকে নিয়ে, তাহলে হয়তো এমন দিন তোদের জীবনে আসতো না। পারলে মাফ করে দিস তোর এই বাবাটাকে, এই বলল নীলা রহমান। আরে বাবা, এখানে তো তোমার কোনো দোষ নেই, তুমিও তো পরিস্থিতির শিকার, কথাগুলো বলল আয়েশা।
কিন্তু আমি যত দ্রুত সম্ভব আসিফ আর নীলিমার শাস্তির ব্যবস্থা করব। নিলয় রহমান বলল, না বাবা, তুমি এসব কিছু করবে না। কেন? ওরা তোর সাথে এত জঘন্য একটা কাজ করলো আর তুই বলছিস ওদের শাস্তি না দিতে? বাবা, ভালো মন্দের বিচার আল্লাহ করবে। আমি শুধু তার দরবারে নিজের অভিযোগগুলোকে জমা রাখব। আমি জানি আমি কখনো নিরাশ হব না। কথাগুলো বলল আয়েশা। আচ্ছা, তোর কথাই হবে, আমি কিচ্ছু করব না। কিন্তু কালকে থেকে তুই অফিসে আসবি আর জান্নাতকেও এখানের বেস্ট স্কুলে ভর্তি করে দেব। তারপর নিলয় রহমান আয়েশাকে নিয়ে তার ফ্ল্যাটে রেখে চলে গেল। ফ্ল্যাটে আয়েশা, জান্নাত আর একটা কাজের লোক আছে, তার নাম রহিমা চাচি। বাসাটা মোটামুটি অনেকটাই বড়। আমি আর জান্নাত রহিমা চাচি মিলে পুরো বাসাটা সাজিয়ে গুজিয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে রহিমা চাচি তার রুমে চলে গেল। আমি আর জান্নাত রুমে এসে শুয়ে পড়লাম। চোখের পলকে সময় চলে যায়। কত তাড়াতাড়ি আরও একটা বছর চলে গেল। এখন আলহামদুলিল্লাহ আমি আর জান্নাত অনেক ভালোই আছি। আমাদের বিজনেসটা এখন আমি নিজেই দেখাশোনা করি। জান্নাতও এখন অনেকটা মানিয়ে নিয়েছে, কিন্তু ও আসিফের নামই এখন শুনতে পারে না। ও বলে, বাবা হলে সে কখনো এমন করতে পারতো না আমার সাথে, তার জন্য আমি তাকে কোনোদিন বাবা ডাকতে পারবো না। এই রকম মানুষকে ভালোবাসা তো দূরে থাক, ঘৃণা করতে আমার রুচিতে বাধে, বুঝলে মা? আর এখন তাকে ছাড়া আমি দিব্যি আছি, বরং আগের থেকে আরও ভালো আছি। আসলে মেয়েটির কথা শুনে মনেই হয় না ও এইটুকু একটা পিচ্চি, পুরো বড়দের মতো কথা বলে। আমি ওকে দেখলে আরও লড়ে যাবার শক্তি পাই। আমাকে আর জান্নাতকে অনেকবার শুনতে হয়েছে, ওর বাবাকে, আমার স্বামী কই, আমরা একা কেন থাকি, অনেক সমালোচনাও শুনতে হয়েছে। তাতে কি, লোকের কথা এখন আর গায়ে মাখি না, কারণ এদের কাজই হচ্ছে সমালোচনা করা। কিছুদিন আগে শুনেছিলাম আসিফ আর তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স ওই স্ত্রী ওকে দিয়ে দিয়েছে। কারণটা ছিল আসিফের চাকরি চলে যায়, এই কারণে। আর তারপর থেকেই সংসারে অশান্তি। একসময় তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এভাবেই একসময় ডিভোর্স হয়ে যায়। হয়তো এইটাই আসিফকে দেওয়া প্রকৃতির শাস্তি ছিল। আর মাও এখন কোমায় আছে। 8 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে মা কোমায় চলে যায়। আজকে হয়তো গল্পটা ভিন্ন হলেও পারত, কিন্তু এইটাই আমার ভাগ্যে ছিল। তাও দিন শেষে জান্নাত আর আমি ভালোই আছি। গল্পটা সত্যি ছিল, গল্পের ঘটনাগুলোও বাস্তব ছিল। আর এই গল্পটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।